নমস্কার, আমি সুভদ্র। আসি তো মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। আজকে যেটা বলার সেটা যে সাম্প্রতিক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় কর্মীদের মাঝে একটা নির্দেশনামা পাঠিয়েছেন, 4 পাতার একটা চিঠি। সেই চিঠির দিয়ে কর্মীদেরকে মাঠে নামানো হচ্ছে। এটা তার রাজনৈতিক পরিকল্পনা, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কারুরই। তার কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল তার প্রচার কিভাবে করবেন কি না করবেন সেটা তাদের সম্পূর্ণই ব্যক্তিগত। কিন্তু চিঠির বিষয়বস্তু, যেহেতু 26-এ নির্বাচন, চিঠির বিষয়বস্তু এখন কিন্তু নির্বাচন কেন্দ্রিক নয়। মাননীয়া যেটা ভেবেছেন যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের যে ডামাডোল, সে ডামাডোলে গোটা পশ্চিমবঙ্গ জ্বলছে, পশ্চিমবঙ্গের মানুষ ক্ষিপ্ত, পশ্চিমবঙ্গের মানুষ ছ্যাঁচা করছে, শুধু নয় গোটা ভারতবর্ষের মানুষ এই সরকারের বিরুদ্ধে ছ্যাঁচা করছে। সেই জায়গা থেকে প্রলেপ দেওয়ার জন্যে তিনি দলীয় কর্মীদেরকে একটা নির্দেশ দিয়েছেন। নির্দেশটা কি দিয়েছেন বলছে, সেই চিঠির সবথেকে যেটা বড় বিষয়, সেই চিঠির অধিকাংশ জায়গায় দাঙ্গা কথাটা উল্লিখিত। অন্তত 7 থেকে 8 বার সে দাঙ্গা কথাটা লেখা হয়েছে। ভালো, আসছি পরে। কি বলা হয়েছে সেই চিঠিতে, মানে দলীয় কর্মীদেরকে কি দিতে হবে, কি করতে হবে না, এটা প্রচার করতে হবে যে পশ্চিমবঙ্গের যা ঘটনা ঘটছে সাম্প্রতিক মুর্শিদাবাদ সহ, তার সম্পূর্ণ দায়ভার বিজেপি এবং আরএসএসের মিথ্যাচারের কারণে, তাদের প্ররোচনায় এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। বিজেপি বিভেদের রাজনীতি করছে, এটা তো চিরাচরিত প্রথায় উনি বলে থাকেন। একমাত্র উনি কোনো বিভেদ রাখেন না, এটা মানুষকে মেনে নিতে হবে। বলছেন বিজেপি বা আরএসএস যেটা বলছে ওদের কথায় কান দেবেন না, ওরা মিথ্যাচার করছে। কি বলতে হবে? সাংবিধানিক বিরোধী, সংবিধান বিরোধী কোনো ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত নেয়নি। আর কি আছে, বাইরের রাজ্যগুলোর কি অবস্থা আছে সেটা মানুষের সামনে তুলে ধরতে হবে। আর সকল সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন, আপনারা শান্ত থাকুন। এটা হলো মূল বিষয়। প্রথমেই আসি যে মাননীয় দাঙ্গাবাজ বা দাঙ্গা কথাটা যে উল্লেখ করলেন, আমরা সাধারণত মানুষ যেটা বুঝি, মারা আর মারি, অর্থাৎ মারামারি হলে তবে সেটাকে মারামারি বলা হয়, না হলে এক পক্ষের যদি কোনো কারণ হয় তখন সেটাকে মারা হয়েছে বলা হয়। দাঙ্গা সেই অর্থে যখন দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই হবে, যখন দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই হয় তখন তাকে দাঙ্গা বলে। কিন্তু একচেটিয়া যখন একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের ওপর আক্রমণ করে তখন সেটাকে দাঙ্গা বলা যায় কি? তার কারণ উনি বরাবরই দাঙ্গাবাজ, দাঙ্গা কথাটা উনি ব্যবহার করেন। কোন অর্থে ব্যবহার করেন সেটা জানি না। তার কারণ একে প্রমাণ করতে হবে, এই দাঙ্গা মানে হচ্ছে একদিকে হিন্দু এবং একদিকে মুসলিম উভয় সম্প্রদায়ের লড়াই। কিন্তু সেই পরপর যতগুলো ঘটনা আপনার রাজত্বকালে, ধুলাগড় থেকে শুরু করে সন্দেশখালি, ক্যানিং, বিভিন্ন জায়গায়, সর্বশেষ শামশেরগঞ্জ, সেটাকে কি দাঙ্গা বলা যায়? যদি দাঙ্গাই হবে তাহলে কজন মুসলিম পরিবার ওখানে আহত বা নিহত হয়েছেন, কজন মুসলিম পরিবারের বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছে, এটা আপনাকে তো একটু জানাতে হবে। আর যদি না জানাতে পারেন তাহলে তো এটাকে দাঙ্গা বলা যাবে না। ওখানে যা কিছু অত্যাচারিত হয়েছে ম্যাক্সিমাম, কেন 100%ই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের ওপর আক্রমণ করা হয়েছে এবং সেটাও সুপরিকল্পিত।
সেটাও সুপরিকল্পিত, সমস্ত কিছু অফ করে দিয়ে যাতে একটা লং টাইম ধরে এই কার্যক্রম চালানো যায়, সে ব্যবস্থা আপনার আঙ্গুলি হেলনে, আপনার ইচ্ছায় নিশ্চয়ই হয়েছে। তার কারণ মাথার ওপরে ছিল একটা 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার আন্দোলন। চাপা দিতে হবে। চাপা দিতে গেলে কি করতে হবে? কিছু লোককে খেপাতে হবে। হাতের সামনে ওয়াকফ ছিল, মূলত ওয়াকফের জন্য মুর্শিদাবাদে দাঙ্গা হয়নি, সে কথা আমি আগের ভিডিওতেও বলেছি। মূলত ওয়াকফের জন্যে মুর্শিদাবাদে কোনো রকম আক্রমণ হয়নি। আমরা বরাবরই দেখে আসি, যখনই যেখানে কোনো ঘটনা ঘটে, ঘুরে ফিরে সেই সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপরেই আক্রমণটা নেমে আসে। মাননীয়া এটা বোঝানোর চেষ্টা করলেন। কয়েকদিন বাদে পুলিশ প্রহরায় গেলেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যখন কোর্টে আবেদন করে, কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে যখন সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হলো, স্বভাবতই কেন্দ্রীয় বাহিনী কোনো অঞ্চল চেনেন না, তারা লোকাল থানার উপর নির্ভর করেন। তাদেরকে নিয়ে যাওয়া হলো মুসলিম মহল্লায়, সেখানে যে বাড়িঘরদোর ভেঙে দেওয়া হলো। ভাঙলো কারা? লোকাল পুলিশ একদম না, ওই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে, যাতে করে আপনি বলতে পারেন পরবর্তীকালে যে দেখো আমি তো ব্যবস্থা করেছিলাম, ওই বিএসএফ এসছিল, আমি তো বারণ করিনি, তারা তো মুসলিম মহল্লায় হামলাটা করলো, অর্থাৎ তাদেরও বাড়িঘরদোর ভাঙলো, অর্থাৎ ঢিল মারলাম, এক ঢিলে দুটো পাখি। একদিকে সান্ত্বনা দিলাম যে আমি কিন্তু ওদেরকে পানিশ দিলাম, আর একদিকে তাদের কাছে যেয়ে বললাম দেখো এই বহিরাগত বাংলার পুলিশ নন, এরা কেন্দ্রীয় বাহিনী, আসলেই তোমাদের ওপর কতটা অত্যাচার করে সেটা দেখে শিখে আমার সঙ্গে থাকো। হয়ে গেল পরিষ্কার। আপনি আপনার দলীয় কর্মীদেরকে মাঠে নামাচ্ছেন, তাদেরকে বার্তা দিয়েছেন। বার্তা আশা করব পশ্চিমবঙ্গের মানুষ কতটা বুঝবে, আপনি যাদেরকে বোকা ভাবেন সেটা অতটা নয়। আপনি বলছেন এর পেছনে বিজেপি এবং আরএসএসের প্ররোচনা রয়েছে, অর্থাৎ এরা দোষী। আজকে বিজেপি বা আরএসএসের প্ররোচনা যদি থেকে থাকে, আপনার কাছে যখন খবর আছে, আপনি কেন তাদেরকে অ্যারেস্ট করালেন না আপনার পুলিশ বাহিনীকে দিয়ে, স্বনামধন্য পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীকে দিয়ে? করাতে পারলেন না। ওখানে বিএসএফের হাত ধরে বাইরে বাংলাদেশ থেকে মানুষ এসেছিল, এসে তারা আক্রমণ করেছে, এ কথাগুলো বলতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মিটিং মিছিলে, মাননীয়ার নির্দেশ। যদি তাই হয়, আপনার পুলিশ যে 291 জনকে অ্যারেস্ট করেছে, তাদের একজনও কেন বাংলাদেশি নয়? এটাও তো জনগণের প্রশ্নের উত্তর দিতে হবে। কাজে জানি না তৃণমূল কংগ্রেসের বন্ধুরা সেই উত্তরটা দিতে পারবেন কি না। একটা উত্তর তো তাদের কাছে আছেই, যত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ আমার কোনো দোষ নেই। হয় বাম আমল দেখাবো, না হলে ত্রিপুরা থেকে আসাম হয়ে উত্তরপ্রদেশ চলে যাব, সেখানকার অজুহাত দেখাবো, না হলে কেন্দ্র সরকারের দোষ, একটা চক্রান্ত। বিজেপির চক্রান্ত 26,000 চাকরি গেছে, আর যাদের টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন সেখানে কাদের চক্রান্ত? প্রশ্ন তো আসবেই। কাজে ছাত্রদেরকে পাঠাচ্ছেন ময়দানে, সে উত্তরগুলো জানিয়ে পাঠান। তারা আপনার দায়ভার নেবে কেন? আপনি বলেছেন এদের কথা বিশ্বাস করতে, বিজেপির কথা বিশ্বাস করতে হচ্ছে না তো। বিজেপির কথা কেউ বিশ্বাস করে না পশ্চিমবঙ্গে। আপনি কি ভাবলেন বিজেপির কথা বিশ্বাস করে? যেখানে সবার ওপরে আপনি সত্য, সেখানে আপনাকে ছেড়ে বিজেপির কথা বিশ্বাস করবে কেন? আপনি তাও খামাখা ভয় পাচ্ছেন, বিজেপির কথা কেউ বিশ্বাস করবেন না, ওরা মিথ্যাচার করছে। ঘটনা আপনি সব জানতেন। খাগড়াগড় আন্দোলন, খাগড়াগড়ে যে বোমা বিস্ফোরণ, এটা বিজেপির চক্রান্ত ছিল। আপনি সেখানেও বলেছিলেন ওখানে যে এনআইএই সব রেখে দিয়ে যায়নি, তার গ্যারান্টি কোথায়? আপনি পার্থর বাড়ির ফ্ল্যাটের
অপা ফ্ল্যাট, সেই কোটি কোটি টাকার গল্প, সেখানেও আপনি বললেন এখানে যে ইডি টাকা রেখে যায়নি তার কি গ্যারান্টি? ওটা একটা চক্রান্ত। অর্থাৎ চক্রান্ত ছাড়া আপনার কাছে দ্বিতীয় কোনো গল্প নেই। আর.জি. কর কাণ্ড, সেটাও যারা নিয়ে আন্দোলন করছেন তারা একটা চক্রান্ত করছে আপনাকে বদনাম করবার জন্যে, আপনার সুপার হাসপাতালের সিস্টেমটাকে বদনাম করবার চেষ্টা করছে, সেটাও আপনি প্রমাণ করার চেষ্টা করেছেন। অর্থাৎ এদের কথা শুনবেন না। আপনি বলছেন সংবিধান বিরোধী কোনো ব্যবস্থা এখানে কায়েম করা হয় না। অর্থাৎ তাহলে আমরা ধরে নেব যে আর.জি. করে যে হত্যাটা করা হলো এটা সংবিধান স্বীকৃত। সেই হত্যার দায়ের মূল আসামিদের যেভাবে আড়াল করবার জন্যে তড়িঘড়ি সমস্ত কিছু মিটিয়ে দেওয়া হলো, প্রমাণ লোপাট, এটাও সংবিধান স্বীকৃত। আজকে হাজার হাজার ছেলের ভবিষ্যৎ অন্ধকার করে কিছু অবৈধ নিয়োগ করলেন স্কুল মাস্টার বা স্কুল এসএসসির মাধ্যমে, সেটাও আপনার সংবিধান বিরুদ্ধ নয়। এটা ধরে নিতে হবে আপনার কথা অনুযায়ী। আপনার কথা অনুযায়ী ধরে নিতে হবে সন্দেশখালিতে আপনার যা যা ঘটেছিল সেটাও সংবিধান স্বীকৃত। সর্বোপরি মুর্শিদাবাদে যেটা ঘটছে আপনার কথা অনুযায়ী সেটাও সংবিধান স্বীকৃত। এ সংবিধান কোথায় লেখা আছে? যদি পশ্চিমবঙ্গের আলাদা সংবিধান হয়ে থাকে তাহলে কিছু বলার নেই, আর যদি ভারতবর্ষের সংবিধানের কথা বলেন তাহলে তো সবার আগে সংবিধান বিরোধী কাজ আপনি বারংবার করেছেন। হাইকোর্টের কোনো একটা রায় যখন আপনার পছন্দ হয়নি তখন আপনি হাইকোর্টটাই কিনে নেওয়ার চেষ্টা করেছেন। মোদি কিনে নিয়েছে হাইকোর্টটাকে, ওটাও সংবিধান স্বীকৃত কথা আপনার। আপনি বিএসএফকে দোষারোপ করেছেন, ওটাও সংবিধান স্বীকৃত কথা আপনার। সবটাই আপনার সংবিধান স্বীকৃত। যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গ জুড়ে আর যা আপনি ঘটাচ্ছেন সেটা সংবিধান স্বীকৃত। আপনি বলছেন বাইরের রাজ্যের তুলনা টানতে হবে। আমি বলি আপনাকে, আমি যে ঘরটায় বসবাস করি আমার নিজের ঘরের যদি ঠিক না থাকে তো পাশের বাড়ির নিয়ে সমালোচনা করা আমার শোভা পায় না। আপনি উদাহরণ দেখাবেন ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলো, তাদেরটা তাদের বুঝতে দিন না। সেখানে আপনার দলের তো কোনো অস্তিত্ব নেই, তাহলে তাদেরকে ওখানে পাঠান, যে ওখানে যে তোমরা আন্দোলন করো, আপনার দল ওখানে সংগঠিত করুন। কেউ বুঝবে না। বাংলার বাইরে আপনাদের কোনো ভ্যালু নেই, এটা সর্বজন স্বীকৃত। আর আপনার রাজনৈতিক দলকে বাংলার বাইরে আপনার যে ইন্ডি জোট, সেই জোটের শরিকরাও আপনাকে বিশ্বাস করেন না। তার কারণ আপনার দুমুখ নীতির কারণে, এটাও বাস্তব। আপনি বলছেন সকলে শান্ত থাকুন। কি করে শান্ত থাকে? আজও তো মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তারা তো শান্ত ছিলেন, তাহলে তাদেরকে এত অত্যাচার করার পরেও তারা শান্তই আছেন। পাল্টা আক্রমণ তো মুর্শিদাবাদে হয়নি, তাহলে কারা শান্ত থাকবে? উভয় সম্প্রদায়ের মানুষকে বলছি শান্ত থাকুন। আপনি একটা বারের জন্যও বলতে পারলেন না মুর্শিদাবাদে যারা অত্যাচার করলেন সেই সম্প্রদায়ের মানুষকে বলছি আপনারা শান্ত থাকুন। আপনার সে দম নেই। আপনি তাদের লাইসেন্স হোল্ডার, আপনি তাদের লাইসেন্স হোল্ডার। এমনকি মুর্শিদাবাদের যারা আজকে মালদার ভিন্ন ক্যাম্পে ছিল, আপনি পুলিশ দিয়ে তাদেরকেও আবার জায়গায় ফিরে যেতে বলছেন, যেন তেন প্রকারণ তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিতে হবে। আমরা এলাকায় এলাকায় পোস্টার দেখব, আপনার নেতা আর এই কিছু টিভিতে যারা বসেন তারা বলবেন উদার মাননীয়া, মানবিক মাননীয়া, তিনি ঘর ছাড়াদের ঘরে পৌঁছে দিলেন। কোথায় পৌঁছে দিচ্ছেন একবার ভেবে দেখেছেন? তাদের ঘরের অবস্থাটা কী আছে? তাদের ঘরের অবস্থাটা কী আছে? বাস করবার মতন যোগ্য জায়গাটা তাদের আছে কি না? যেন তেন প্রকারণ ওই জায়গাটা ফাঁকা করতে হবে। অর্থাৎ ক্যাম্পে কাউকে রাখা যাবে না।
কেন ইমিডিয়েট এই ক্যাম্পে আজকে বিভিন্ন প্রতিনিধি দল, এমনকি আমার রাজ্যের রাজ্যপাল, তিনিও যে হাজির হয়েছেন। কাজে এই ক্যাম্প নিয়ে আবার একটা বড় কিছু হোক, তার আগে ক্যাম্পটাকে ফাঁকা করে তাদেরকে বাড়ি ফিরিয়ে দাও। কাদের বাড়ি ফিরিয়ে দিচ্ছেন একবার ভাবুন। তাদের কথাটা শুনেছেন? তাদের সাথে কথা বলার জন্য কোনো রাজনৈতিক দল আপনার কোনো রাজনৈতিক প্রতিনিধিকে পাঠিয়েছেন, সরকারি প্রতিনিধিকে পাঠিয়েছেন? তারা তো বলছে আপনার কথাটা তাদের মনে রয়ে গেছে। আপনি যে ভাষায় কথা বলেন না নির্বাচনের আগে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কে বাঁচাবে, এটা আমরা ফি বছর নির্বাচনের আগে বিভিন্ন মিটিং মিছিলে আমরা শুনে থাকি। আপনার ভাইরা যারা বক্তব্য রাখেন, বিভিন্ন এলাকায় প্রচার করেন, তারা বলেন যে কেন্দ্রীয় বাহিনী করছো, কেন্দ্রীয় বাহিনী কতদিন, সেই তো আমাদের কাছেই থাকতে হবে। আজকে আপনি যাদেরকে তাদের কাছে পাঠাচ্ছেন সেই শামশেরগঞ্জে ফিরে, তাদের অটোমেটিক শুনতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কতদিন, সেই তো আমাদের কাছেই থাকতে হবে। আমরা কারা? দিদির চামচা যারা। তা কাদের পাঠাচ্ছেন? কালকে দায় নেবেন যদি আবার কিছু হয়? দায় নেবেন না। আপনার অবশ্য দায় কিসের? আপনার তো দায়টায় বলে কিছু নেই। অঢেল টাকা, জনগণের ট্যাক্সের টাকা, অঢেল টাকা। কখনো আর্জি করে মারা গেল, মেরে ফেলা হলো, ধামা চাপা দিতে সেই বাড়িতে টাকা। কোনো একটা রেপ হলো, ধামা চাপা দিতে সেখানে টাকা। সর্বোপরি এই যে ঘটনা শামশেরগঞ্জের, তাদেরকেও আপনি 10 লক্ষ টাকা এমনিতেই আপনি কেনেন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন ভাতার মাধ্যমে। কখনো ক্লাবকে ভাতা দিয়ে ক্লাব কিনেছেন, সাধারণ মানুষকে 1000 টাকা করে তাদের মেরুদণ্ডটা কিনেছেন। সবাই তো বেচে না, তারা বেচতে চায়নি। তারা বলছে আমরা যোগ্যতার সাথে সম্মানের সাথে এই জায়গাতেই থাকতে চাই, আর দোষীদের শাস্তি চাই। আমাদের টাকার প্রয়োজন নেই, প্রয়োজন হলে আমরা টাকা তুলে আপনাকে মাননীয়াকে পৌঁছে দেব। আপনি আবার এটাকে দুঃসাহস ভাববেন না। মেরুদণ্ড সবার বিক্রি হয় না, এটা ভাবতে থাকুন। আর যারা ভাতাজীবী তাদের বলি, দেখে শিখুন, ঠেকেও শিখুন। এখনও ঠেকেননি, কখন কোথায় কি ঘটে কেউ আসে না, কেউ আসবে না। আপনারটা আপনাকেই বুঝে নিতে হবে। কাজেই নিজের বিবেক বুদ্ধি ওই ভাতায় বিক্রি করে দেবেন না। এদের মতন যারা এত বড় ক্ষতি, একই পরিবারের দুজন লোক মারা যাওয়ার পরেও বলছেন প্রয়োজনে দিদিকে আমরা টাকা দিয়ে আসবো, কিন্তু দিদির টাকা আমরা নেব না। টাকা দিয়ে কি সব মুখ বন্ধ করা যায়? ক্ষমতায় আছে, ক্ষমতার অপব্যবহার করবে, সেটা একটা সময় পর্যন্ত। ক্ষমতা কারুর চিরদিন এক থাকে না, মাথায় রাখুন। আর সাধারণ মানুষকে বলি, একটু ভাবছেন, একটু সোচ্চার, তৈরি হন, প্র্যাকটিস করুন। না হলে না, আবার সেই পুরনো কথাই বলি, আওয়াজ যখন তুলতে যাবেন তখন দেখবেন গলার থেকে স্বর বেরোনোর মতন ক্ষমতা আপনার নেই। আওয়াজ বেরোনো তো দূরের কথা। ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখুন, ভাবতে থাকুন বাংলাকে কোথায় নিয়ে যাবেন আগামী দিনে।